কমিশন বানানো হয় ফাইনাল ডিটেলস ঠিক করার জন্য। স্যার রেডক্লিফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের প্ল্যানে অদল বদল করেন। প্রথমত উনি মুর্শিদাবাদ, নদিয়া এবং মালদা জেলাকে ভারতে প্রদান করেন, পাকিস্তানকে ভারত থেকে খুলনা নিয়ে প্রদান করেন, এছাড়া পাকিস্তানকে পার্বত্য চট্টগ্রাম জেলা প্রদান করেন। খালি এতটুকু করেই ক্ষান্ত হন নাই, উনি এরপরে পার্টিশনের ইউনিটকে জেলা থেকে থানা পর্যায়ে নামায় আনেন। অর্থাৎ খালি মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলার মধ্যে যেসব থানা মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেগুলোকেই পাকিস্তানের ভাগে পড়ে প্রদেশ থেকে ইউনিট একেবারে থানাতে নামায় আনছে। এর ফলে রেডক্লিফ সাহেবের জলপাইগুড়ি এবং দিনাজপুর জেলাকে পার্টিশন করে মুসলিম প্রধান থানাকে পাকিস্তানে দেন। মালদা, মুর্শিদাবাদ পুরোটাই ভারতে থাকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও। নদিয়াকে পার্টিশন করে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা অঞ্চল পাকিস্তানে এবং যশোরকে পার্টিশন করে বনগা পর্যন্ত ভারতকে দেওয়া হয়। 24 পরগনা জেলা পুরোটাই ভারতে থাকে। এরপরও উনি ক্ষান্ত হন না, উনি সিলেটের 35টি থানার মধ্যে 6টি থানা কেটে করিমগঞ্জ সহ সেটা ভারতকে প্রদান করেন। এই রেডক্লিফ অ্যাওয়ার্ড দেশ স্বাধীন হওয়ার 1-2 দিন পর প্রকাশ করা হয়। রেডক্লিফ পাঞ্জাবেও ঘুটু করছে, মাউন্ট ব্যাটেনের চাপে পড়ে, সেটা অন্য কাহিনী, এর সাথে কাশ্মীর জড়িত। রেডক্লিফ রিভারের রেলেভেন্ট অংশ আপনি এখানে পাবেন, আমি সবগুলোই ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। 3রা জুন 1947 সালে মাউন্ট ব্যাটেনের পার্টিশন সিদ্ধান্ত প্রকাশিত হওয়ার পর বাংলা প্রদেশের মুসলিম লীগের নেতা সোহরাওয়ার্দী দিল্লিতে কায়েদে আজমের সাথে দেখা করতে যান। সোহরাওয়ার্দী এবং বাংলার মুসলিম লীগ ভেবেছিল পুরো বাংলা প্রদেশ পাকিস্তানে যাবে। পার্টিশনের সিদ্ধান্তে তারা স্বাভাবিকভাবে আপসেট হয়। সোহরাওয়ার্দী এবং আবুল হাসিম মানে বদরুদ্দিন ওমরের বাবা জিন্নার কাছে অনুমতি চায়। যদি জিন্না রাজি থাকে তখন তারা বাংলা কংগ্রেসের নেতাদের সাথে আলোচনা করে 2 পক্ষ মিলে একটা প্রপোজাল দেবে যাতে পুরো বাংলা প্রদেশ এক থেকে ভারত এবং পাকিস্তান থেকে আলাদা হয়ে তৃতীয় একটা দেশ তৈরি করে আসামের সাথে মিলে। জিন্না তার সম্মতি প্রদান করেন। এই প্রস্তাবে বাংলা কংগ্রেসের নেতা শরৎ বসু, সুভাষ বোসের দাদা এবং শর্মিলা বোসের ঠাকুরদা, যিনি এই বইটা লিখছিলেন, ওনারা নিমরাজি থাকলেও কেন্দ্রীয় কংগ্রেসের নেতা নেহেরু এবং সর্দার প্যাটেল যখন জানতে পারে তারা শরৎ বোসকে বিশাল ঝাড়ি মারে, তাতে শরৎ বোস ওই প্রস্তাব থেকে সরে আসে। এছাড়া বাংলার হিন্দু মহাসভার নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি এই প্রস্তাব শোনার পর বিশাল জনসভা ডেকে এই প্রস্তাবের বিরোধিতা করার জন্য। তারা কোনো মতেই হিন্দুস্তান থেকে আলাদা হতে রাজি না। এইসব শোডাউন কাজে দেয় এবং এখানেই অখণ্ড বাংলার প্রস্তাবের ইতি ঘটে। ইতিহাস এখানে প্রমাণ করে 1947 সালে বাংলা ভাগের জন্য কংগ্রেস এবং হিন্দু মহাসভা দায়ী। স্বাভাবিকভাবেই তারা পুরো বাংলাকে ভারতের অংশ হিসেবে চেয়েছিল, মুসলিম লীগ পুরো বাংলাকে পাকিস্তানের অংশ হিসেবে চেয়েছিল। কিন্তু পার্টিশনের সিদ্ধান্ত শোনার পর মুসলিম লীগ অখণ্ড বাংলা রাখতে রাজি ছিল। যদি বাংলা আসাম মিলে তৃতীয় আর একটা দেশ হয়, কংগ্রেস এবং মহাসভা সেটার চাইতে খণ্ডিত বাংলাকেই ভারতের অংশ হিসেবে প্রেফার করে। তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী সোহরাওয়ার্দী শেষে একটা প্রস্তাব দেয় যে অন্তত রাজধানী কলকাতা 6 মাস পর পাক ভারতের যৌথ কন্ট্রোলে থাকুক, যাতে প্রশাসনিক ব্যবস্থা অর্গানাইজ ভাবে ট্রান্সফার করা যায়। সর্দার প্যাটেলের উত্তরে বলেন, নট ইভেন ফর 6 days। কাজেই পশ্চিম বাংলার হিন্দুরা হিন্দুস্তানের থেকে আলাদা হয়ে পূর্ব বাংলার মুসলিমদের সাথে ইউনিয়ন করে থাকবে, আর ভারতও এটা মেনে নিয়ে বিনা যুদ্ধে এত বড় মেদিনী ছেড়ে দেবে। মানে দুর্যোধন বলছিল মহাভারতের, বিনা যুদ্ধে নাহি দেব সুচক্র মেদিনী, একটা সূচের আগায় যতটুকু ভূমি থাকে ওইটাও যুদ্ধ ছাড়া দেব না, ওটাই ভারতের পলিসি। তাই এটা একটা আকাশ কুসুম কল্পনা। আওয়ামী লীগের নেতাদের এসব ইতিহাস খুব ভালো করে জানার কথা, কারণ তারা মুসলিম লীগের কর্মী ছিল 47 সালে। এরপর এইসব 6 দফা প্রণেতারা মানুষকে মূলা দেখাইছে যে তারা পশ্চিম বাংলার সাথে ইউনিয়ন করবে। এইটা ছিল আওয়ামী লীগের একটা ভয়ঙ্কর প্রতারণা। 1971 সালের 7 দফা চুক্তির ইতিহাস নতুন প্রজন্ম ইতিমধ্যে জেনে ফেলছে। সর্বশেষে এই পোস্টারের প্রণেতা অর্থনীতিবিদ নুরুল ইসলাম যে কত স্থূল একজন ব্যক্তি ছিল তার একটা সামান্য উদাহরণ দেই। 2016 সালে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় পোস্টারটার শিল্পী হাশেম খান একটা প্রবন্ধ লেখেন। সেখানে উনি পোস্টার তৈরির ইতিহাস বর্ণনা করেন। সেই প্রবন্ধের একটা অংশ হচ্ছে, কিছুক্ষণের মধ্যে নুরুল ইসলাম ফিরে এসে বললেন, কিছু একটা দাঁড় করাতে পারলেন? আজকে আর বিদ্যুৎ আসবে না। পাকি সরকার পূর্ব পাকিস্তানের অন্ধকারে রাইখা পাকিস্তানের আলোতে ভাসাইয়া দিচ্ছে। সারা রাত শহর বন্দর অলিগলি এমনকি গ্রাম পর্যন্ত বিদ্যুতের বাতি আলো দিতেছে। সামনের ইলেকশনে পশ্চিমাদের গদি থেকে নামাইয়া আওয়ামী লীগরে বসাইতে হবে। নুরুল ইসলাম দাবি করতেছেন পূর্ব পাকিস্তানের লোডশেডিং এর জন্য পশ্চিম পাকিস্তান দায়ী। তারা এখন এখানে বিদ্যুৎ বন্ধ করে নিজেদের এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতেছিল। কি অদ্ভুত দাবি আর মনস্তত্ত্ব। পূর্ব আর পশ্চিম পাকিস্তানের মধ্যে 1000 মাইল দূরত্ব, মাঝখানে শত্রু দেশ ভারত আর সমুদ্র, 2 অংশে বিদ্যুতের 2টা গ্রিড। এক গ্রিড থেকে আরেক গ্রিডে পাওয়ার ট্রান্সফার করা অসম্ভব একটা ঘটনা। এক গ্রিডে সারপ্লাস বিদ্যুৎ থাকলেও আর এক গ্রিডের সাথে ট্রান্সফার করার কোনো উপায় নাই। কাজে পূর্ব পাকিস্তানের বিদ্যুৎ বন্ধ কইরা পশ্চিম পাকিস্তানকে আলোর বন্যায় ভাসিয়ে দেওয়ার মতো নিতান্ত শিশুসুলভ দাবি খুবই হাস্যকর। সে নাকি বাংলাদেশের প্রধান অর্থনীতিবিদ ছিল, সে বাংলাদেশের পরিকল্পনা কমিশনের প্রধান ছিল,
স্বাধীনতার পরে। এই মক্কেল আবার নাকি হার্ভার্ডের গ্র্যাজুয়েট। হ্যাঁ, আরেকজন মুখ্য চরিত্র যে 6 দফার খসড়া করার ব্যাপারে অন্যতম মুখ্য ভূমিকা রাখছিল, তার নাম রুহুল কুদ্দুস, একজন সিএসপি আমলা, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম ক্যাবিনেট সেক্রেটারি হয়। রুহুল কুদ্দুসের ব্যাপারে শুধু 2টা তথ্য যথেষ্ট তার চরিত্র এবং এজেন্ডা বোঝার জন্য। প্রথমটা হচ্ছে এই 50-এর দশকে একটা দুর্নীতির মামলার বিবরণ, সেখানে আমূল আসামি শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রী থাকার সময় দুর্নীতির কারণে জেলে সাজাপ্রাপ্ত হন। সেই দুর্নীতি মামলায় মুজিবের সহযোগী ছিল এই রুহুল কুদ্দুস। তার পুরস্কার দিছে, যেহেতু মামলা ফাঁসিছে, তার পুরস্কার দিছে সেক্রেটারি বানায়। আর একটা মামলা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা, যেখানে আসামিরা ভারতের প্রত্যক্ষ সাহায্যে পূর্ব পাকিস্তানে বিদ্রোহ সংগঠিত করে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা করে। সেই মামলার অন্যতম প্রধান আসামি ছিল এই রুহুল কুদ্দুস। আগরতলা মামলার বয়ানে প্রথমে মিথ্যা মামলা বলে প্রচার করা হয়েছিল আমাদের ছোটবেলায় পাঠ্যপুস্তকে। এই মামলাকে মিথ্যা মামলা হিসেবে দেখানো হয়েছিল, কিন্তু 2011 সালে মামলার অন্যতম আসামি কর্নেল শওকত আলী আওয়ামী লীগের ডেপুটি স্পিকার ছিল, গর্বের সাথে একটা বই লেখে, সত্য মামলা আগরতলা। দেশের অনেক মানুষের কাছে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা রাষ্ট্র গঠনের যৌক্তিকতা হচ্ছে 25 এবং 26 মার্চের তারিখে পাকিস্তান আর্মির অপারেশন সার্চলাইট। তাহলে 60-এর দশকে যারা ভারতের সাহায্যে এই সমস্ত বিদ্রোহ পরিকল্পনা করছিল, তাদের জাস্টিফিকেশন কি ছিল? পাকিস্তান তো 1971 সালের আগে কোনো গণহত্যা চালায়নি। যদি বলে অর্থনৈতিক বৈষম্য, সেই বেলুন আমরা একটু পরে ফুটা করে দেখা দিচ্ছি। 1965 সালে পাকিস্তান ভারতের সাথে একটা ফুল স্কেল যুদ্ধ হয়। ঠিক তার পর কোন ধরনের চরিত্রের মানুষ সেই ভারতের থেকে অস্ত্র এবং টাকার সাহায্য নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করার পরিকল্পনা করে? এই ধরনের মানুষেরা পাকিস্তানের তথাকথিত শোষণের বয়ান তৈরি করে জনগণের মধ্যে ফেরি করছে। এখানে প্রফেসর সৈয়দ সাজ্জাদ হোসেনের কিছু অবজারভেশন খুবই গুরুত্বপূর্ণ। ওনার 71-এর স্মৃতি বলে একটা বই আছে। তিনি একাধারে একজন প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্য পণ্ডিত এবং লেখক। বাঙালি মুসলমানের মধ্যে তিনি প্রথম ব্যক্তি যিনি ইংরেজি সাহিত্যে পিএইচডি ডিগ্রি অর্জন করছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন। আসল কথা, যারা এই সমস্ত কথা বলে এবং এই জিনিস শুরু হয়েছে 60-এর দশক থেকেই, তারা একটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের মতলবে এই সমস্ত থিওরি আওড়ায়। 1947 সালে বিভক্তি এরা মানতে রাজি নয় এবং এই অঞ্চল স্বাধীন থাকুক, এটা তারা চায় না। পাকিস্তান আমলে এরা অনবরত প্রচার করেছে যে আমরা পাঞ্জাবিদের অধীন এবং পাকিস্তান থেকে বেরিয়ে এলে সত্যিকার অর্থে স্বাধীন হতে পারবো। আবার এখন বলছে 1971 সালে যে স্বাধীনতা অর্জিত হয় তার কোনো মূল্য নাই, ওপার বাংলার সাথে মিলে গেলেই নাকি আমরা সত্যি মুক্ত হবে। 1971 সালে ভারতের সাথে মিলিত হওয়ার কথা প্রকাশ্যভাবে বলা হতো না, কারণ ও কথা বললে এদেশের জনসমাজ সাড়া দিত না। তাই তখন বলা হচ্ছিল ভারত আমাদের প্রকৃত বন্ধু, ভারতের সৈন্য এসে আমাদের রক্ষা করবে। ভারতে বাঙালি, পাঞ্জাবি, মারাঠি, তামিল, শিখ, পার্সি বিভিন্ন জাতি এবং ভাষাভাষী লোকেরা এক রাষ্ট্র গঠন করে বসবাস করতে পারে, তার মধ্যে কোনো অসঙ্গতি লক্ষ্য হয়নি। কিন্তু পাকিস্তানে পাঞ্জাবি, পাঠান, সিন্ধি এবং বাঙালি এক রাষ্ট্র গঠন করে এমন একটা কর্ম করেছিল যা শুধু হাস্যকরই না, রীতিমতো অ্যাবসার্ড এবং অযৌক্তিক। এই যুক্তিটি চিরকালই আমার কাছে অদ্ভুত থেকেছে। ভারতের প্রধান ধর্ম হচ্ছে হিন্দুত্ব। উত্তর ভারতের ব্রাহ্মণ এবং রাজপুতের সঙ্গে পশ্চিম ভারতের মারাঠা এবং দক্ষিণ ভারতের দ্রাবিড় সম্প্রদায়গুলির মধ্যে ধর্মীয় বন্ধন ছাড়া আর কোনো বন্ধন নাই। এই ধর্ম ইসলামের মতো ধর্ম নয়। উত্তর ভারতের ধর্মীয় আচরণের সঙ্গে দক্ষিণ ভারতের ধর্মীয় আচরণের প্রভেদ অনেক। মুসলমান বলতে আমরা যেমন বুঝতে পারি যে ব্যক্তি এক আল্লাহ এবং রসুলে বিশ্বাস করে, সেরকম কোনো সর্বগ্রাহ্য বিশ্বাস হিন্দুদের মধ্যে নেই। তবু অহর্নিশ আমাদের বলা হয়েছে যে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না আমাদের ইচ্ছার বিরুদ্ধেই নাকি পূর্বাঞ্চলকে পাকিস্তানের সাথে যুক্ত করেছিলেন। এই যে লাখ লাখ লোক যারা আমরা পাকিস্তান আন্দোলনে শরিক হয়েছিলাম, আইনসভার সদস্য যারা 47 সালে ভোট দিয়ে পাকিস্তানে যোগ দিয়েছিলাম, এরা যেন রাতারাতি হয়ে গেলেন দেশদ্রোহী এবং সমাজদ্রোহী। বর্তমানেও বাঙ্গু, সুশীল, প্রগতিশীল, প্রথম আলো, মতি, ডেইলি স্টারের মাহফুজ এবং তাদের কলামিস্ট বর্গ যেমন আলী ইমাম মজুমদার ভারতের কোনো কোনো প্রদেশের বিচ্ছিন্নতার কথাও শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠে। তারাই আবার পাকিস্তানের প্রদেশগুলোর ইউনিয়নের মধ্যে কন্ট্রাডিকশন খুঁজে পায়। আবার আসা যাক অর্থনৈতিক বৈষম্য এবং আওয়ামী লীগের তৈরি বয়ান নিয়ে। এই প্রসঙ্গে ডক্টর সাজ্জাদ হোসেন লিখছেন যে যখন আওয়ামী লীগ এরকম প্রচারণা চালাচ্ছিল যে পশ্চিম পাকিস্তানের পূর্ব পাকিস্তানে বৈষম্য করা হয়, এই যে সোনার বাংলা শ্মশান কেন, এরকম একটা পোস্টার ছাপে, তাহলে পাকিস্তানের তরফ থেকে কেন এইটার প্রতিবাদ জানানো হয়নি বা প্রশ্নটা পরিষ্কার করা হয়নি? এর উত্তর দিছিল পশ্চিম পাকিস্তানের একজন আমলা যে এটা আমরা তৈরি করছিলাম, কিন্তু এইটা আমরা প্রকাশ করতে গেলে একজন বাঙালি অফিসার বলছিল এটা দিলে পূর্ব পাকিস্তানের লোকেরা আরো বিলা হয়ে যাবে, সেই জন্যে তাই নাকি এটা করতে দেওয়া হয়নি, বাধা দিছিল। ওনার বইয়ে এই অংশে এটা লেখা আছে। আওয়ামী বয়ানের এই যে শুভঙ্করের ফাঁকি, এটা ধরার জন্য আমরা ব্যাখ্যা করব সরকারি ফাইন্যান্স কিভাবে কাজ করে এবং সরকারি ফাইন্যান্সের সাথে দেশের জিডিপির সম্পর্ক এটা কি। একটা দেশের জিডিপি হচ্ছে সেই দেশের মধ্যে অবস্থিত সমস্ত পণ্য, বস্তু, সার্ভিস বা সেবা, এটার যোগফল।
যে দেশে যত উন্নত সে দেশের জনগণ তত বস্তু এবং সেবা উৎপাদন করে এবং ভোগ করে। সরকারের মধ্যে থেকে একটা ভাগ কর হিসাবে আদায় করে, নিজের এজেন্ডা অনুযায়ী সেটা খরচ করে। আর একটা রাস্তা হচ্ছে সরকারের আছে, সেটা হচ্ছে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সেক্টর থেকে লোন নেওয়া। এই লোনের ইনস্টলমেন্ট পরে সরকারকে করের টাকা থেকে শোধ করতে হয়। ফাইনাল একটা রাস্তা আছে সরকারের কাছে, সেটা হচ্ছে আভ্যন্তরীণ যে কোনো বিল পরিশোধের জন্য টাকা ছাপানো। কিন্তু এর ফলে মুদ্রার মান ইনফ্লেশন হয়, আমরা জানি মুদ্রাস্ফীতি হয়। ইনফ্লেশন এক ধরনের ট্যাক্স কিন্তু, যার মাধ্যমে সরকার দেশের জিডিপির একটা অংশ নিজের পকেটস্থ করে। এই করের জন্য পার্লামেন্ট অথবা